বাঙালিরা নাকি ব্যবসা করতে পারে না। এই ধারণাটি যে কত বড় ভুল তা প্রমাণ করে বাংলার এক গৌরবময় ইতিহাস। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে লুকিয়ে আছে এমন এক গ্রাম যেখানে মিশে আছে 3 বাঙালি ব্যবসায়ীর অধরা সাফল্যের গল্প। তারা শুধুমাত্র অর্থ উপার্জনই করেনি, বরং তাদের ব্যবসার টাকায় গড়ে তুলেছিলেন 3টি সুবিশাল জমিদার বাড়ি, যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইংরেজদের সঙ্গে ব্যবসার মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে তৈরি হয়েছিল এই প্রসাদোপম অট্টালিকাগুলো। এছাড়াও এই গ্রামে দেখা যায় আরও 2টি অসাধারণ বাগান বাড়ি, যা এককালে সাহেবদের আমোদ প্রমোদের কেন্দ্র ছিল। এসব বাড়ি আর বাগান বাড়িগুলো শুধু ইমারত নয়, বরং বাংলার সেই সব ব্যবসায়ী জমিদারদের অদম্য সাহস আর দৃঢ়তার প্রতীক। এই গ্রামে এক টুকরো ইতিহাসের খোঁজে বেরিয়ে আমরা আরও দেখব প্রায় 400 বছর পুরনো এক ঐতিহাসিক শিব মন্দির, আর ফেরার পথে ঘুরে আসা যাবে বাবা লোকনাথের জন্মস্থান কচুয়াধাম থেকেও। সময় নষ্ট না করে চলুন আমরা খুঁজে দেখি বাংলার এক গৌরবময় ইতিহাসের কিছু অবিচ্ছেদ্য অংশ। রবিবারের সকালে হাসনাবাদ লোকালে উঠে পড়েছিলাম ধান্যকুড়িয়া ভ্রমণের জন্য। ট্রেনের জানলা দিয়ে এক চেলতে রোদ এসে পড়েছে মুখে। বাইরে তাকিয়ে দেখি নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। এই সময়টা আকাশ এত গভীর আর শান্ত হয়ে যায় যে মনে হয় যেন কোনো এক শিল্পী তার মনের মতো রং ঢেলে আকাশটাকে সাজিয়েছে। আকাশে এই নীল রঙের সঙ্গে পাল্লা দিয়ে মাঠের পর মাঠ জুড়ে সবুজ ধান ক্ষেত। ট্রেন ছুটে চলেছে তার আপন ছন্দে, একটার পর একটা অচেনা স্টেশন পেরিয়ে যাচ্ছি। কত অচেনা মুখ, কত অজানা গল্প। এই দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হয় যেন জীবনটাও একটা চলন্ত ট্রেন। কিছু মানুষ আমাদের সঙ্গে থাকে, আবার কিছু মানুষ অচেনা স্টেশন থেকে উঠে অচেনা স্টেশনেই নেমে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। শরতের এই নীল আকাশ, সবুজ ধান ক্ষেত আর অচেনা স্টেশনগুলো সব মিলিয়ে এক স্বপ্নের মতো মনে হয়। মনে হয় যেন আমি এক কোনো কল্পনার জগতে হারিয়ে গেছি। বাংলা তথা বাঙালিদের ইতিহাস যে কতটা বৈচিত্র্যের মোড়কে মোড়া রয়েছে সেটা আপনারা যতক্ষণ না বাংলা ঘুরে দেখবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না। তো আজকে এই মহালয়ার কিছুদিন আগে আমি চলে এসেছি এমন একটা গ্রামে যেটা কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে। এই গ্রামটির নাম হচ্ছে ধান্যকুড়িয়া। এই গ্রামটির বৈশিষ্ট্য হলো এই গ্রামটিকে বলা হয় দ্য ভিলেজ অফ প্যালেসেস, কারণ এই গ্রামটিতে একসাথে 3টি জমিদার ফ্যামিলি রয়েছে এবং তাদের একসাথে 3টি জমিদার বাড়ি এখানে আছে এবং খুবই বৈচিত্র্যে ভরা একটি ঐতিহাসিক গ্রাম এটি। চলুন তাহলে সময় নষ্ট করবো না, একে একে আপনাদের গ্রামটা পুরো ঘুরে দেখাই এবং প্রত্যেকটা জমিদার বাড়ি এবং এই গ্রামের ঐতিহাসিক গুরুত্ব আপনাদের কাছে তুলে ধরি। ধান্যকুড়িয়া যাওয়ার জন্য আপনাদের কিন্তু এই কাকড়া মির্জা স্টেশনে নামতে হবে। কাকড়া মির্জা নগর স্টেশন, এখান থেকে নিচে নামলেই আপনারা কিন্তু চারদিকেই অনেক টোটো পেয়ে যাবেন। দেখুন ওয়েদার, দেখুন কি অসাধারণ। শরতের নীল আকাশ, এখনও আশ্বিন মাস পড়েনি, ভাদ্র মাসের শেষ, তবুও শরতের নীল আকাশ, পাজা তুলোর মতো মেঘ উঠছে। চলুন তাহলে এগাই, আর একটা টোটো ঠিক করে নিতে হবে এখনই। টোটো ভাড়া কত লাগে দেখি। একটু খোঁজাখুঁজি করতেই আমি কিন্তু টোটো পেয়ে গেলাম, আর টোটো নিয়ে এগিয়ে চললাম ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে। এই কাকড়া মির্জা স্টেশন থেকে ধান্যকুড়িয়ার দূরত্ব প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মতো। রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। আপনারা যদি একটু সকাল সকাল বাড়ি থেকে বেরান তবে কিন্তু কচুয়াধামে বাবা লোকনাথের দর্শন করে তবেও যেতে পারবেন। আমি ফেরার সময় দর্শন করে গিয়েছিলাম। আকাশ পরিষ্কার হলেও রোদের কিন্তু প্রচণ্ড তেজ ছিল। গাইনগারের একটি বিশাল দুর্গ সদৃশ্য ভবন, যা প্রায় 30 একর জমির উপর নির্মিত। বিশেষত এর ফটকে ছোড়া দিয়ে সিংহবধ করার একটি ভাস্কর্য রয়েছে, যা ব্রিটিশ সংস্কৃতির প্রভাবের পরিচায়ক। মহেন্দ্রনাথ গাইন পাট ব্যবসার কারণে ব্রিটিশদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে। এই বাগান বাড়িটি মূলত ব্রিটিশ অফিসারদের মনোরঞ্জনের জন্য তৈরি করা হয়েছিল।
গ্রীষ্মকালে ব্রিটিশ সাহেবরা এখানে আসতেন ছুটি কাটানোর জন্য। সেই সময় কিন্তু এখানে জলসার আয়োজন বসতো। ব্রিটিশদের যাতায়াতের সুবিধার জন্য মার্টিন কোম্পানি এই বাগান বাড়িটির জন্যই একটি আলাদা রেল স্টেশন তৈরি করেছিল, যার নাম ছিল গায়েন গার্ডেন। ন্যারো গেজের ছোট বাষ্পচালিত ট্রেন সেই স্টেশনে থামতো। বর্তমানে অবশ্য সেই স্টেশনের কোনো অস্তিত্ব নেই। এক সময় এটি সরকারের দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল এবং মেয়েদের সরকারি হোম হিসাবে ব্যবহার করা হতো। বর্তমানে এটি ভগ্নদশাগ্রস্ত, কিন্তু এটিকে গায়েন গার্ডেন ছাড়াও ধান্যকুড়িয়ার গায়েনদের মূল রাজবাড়ি, সাউ এবং বল্লভ পরিবারের বাড়িগুলোও পর্যটকদের কাছে আকর্ষণীয়। আমাদের দেখেই কিন্তু গেটের দরজাটা বন্ধ করে দিল ছোট ছেলেটি। ও বলল ওকে নাকি এখানকার কেয়ারটেকার বারণ করে কাউকে ভিতরে ঢুকতে দিতে। তাই ওর কথা শুনে বাইরে চলে এলাম। এই মুহূর্তে রয়েছি আমি গায়েন গার্ডেনের সামনে। এই বাড়িটি এই ধান্যকুড়িয়ার গায়েন পরিবারের মহেন্দ্রনাথ গায়েনের আমলে তৈরি হয়েছে। প্রায় 210 বছর, 150 থেকে 200 বছর আগের তৈরি বাড়ি এটি। 2022 সালে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এটাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করে, কিন্তু এখনও এটার কোনো কাজ শুরু হয়নি, এখনও ভঙ্গুরদশায় রয়েছে। এটা ইউরোপ বা অন্য কোনো দেশ হলে হয়তো এতক্ষণে এটা হেরিটেজ ঘোষণা করে এটা বাংলার একটা বা সেই জায়গাটার একটা খুব গুরুত্বপূর্ণ পর্যটক স্থান হতো, কিন্তু এখনও হেরিটেজ 2022-এ ঘোষণা করার পরও এখনও গভর্নমেন্ট কোনো এটাকে নিয়ে কিছু করেনি। এই গায়েন পরিবারের মহেন্দ্রনাথ গায়েন মূলত সেই সময় ব্রিটিশদের সাথে পাট আর চাল, গুড় এসবেরই ব্যবসা করতো, এবং এই বাড়িটার নাম গায়েন গার্ডেন। বলা হয় সেই সময় বসিরহাটের যে রেল লাইনটি এখানে এসেছিল, মার্টিন কোম্পানি যে রেল লাইনটি তৈরি করেছিল, সেই রেল লাইন এই গায়েন গার্ডেন অবধি ছিল, কারণ সাহেবরা আমোদ প্রমোদের জন্য এই গায়েন গার্ডেন এসে থাকতেন। এটি মূলত ভিক্টোরিয়ান গথিক স্ট্রাকচারে তৈরি। আপনারা দেখতে পাবেন এই খিলানগুলো, এই বড় বড় গম্বুজগুলো পুরো ইউরোপিয়ান আদলে তৈরি। বাড়িটার ভিতরে ঢোকা যায় না, তাও কিছুটা খোলা ছিল গেটটা, আমি কিছুটা খুলে কিছুটা ঢুকে ভিতরে ভিডিও করেছি। দেখুন, এই স্থাপত্যগুলোকে ছুঁয়ে দেখা মানে বাংলার প্রায় 250 বছরের ইতিহাসকে ছুঁয়ে দেখা, একটা অদ্ভুত শিহরিত ব্যাপার। গায়েন গার্ডেনটি সম্পূর্ণ ঘুরে আমরা প্রথমে এগিয়ে গেলাম গায়েনদের বাড়ির দিকে। আপনার নাম কি বাবু? আপনার নাম কি? আচ্ছা, আপনি কি কেয়ারটেকার বাড়ি? আচ্ছা আচ্ছা। ধান্যকুড়িয়ার সব থেকে বড় এবং বিখ্যাত জমিদার বাড়ি এটি। এর ইউরোপিয়ান ধাঁচের স্থাপত্যশৈলী এবং বিশালতা যে কোনো পর্যটককে মুগ্ধ করে। এই বাড়িতে কিন্তু গায়েন পরিবারের লোকজন বসবাস করে। এখন রয়েছি গায়েন পরিবারের এই ধান্যকুড়িয়ার একটি প্রধান জমিদার বাড়ি, গায়েনদের বাড়িতে। এই মেন যে জমিদার বাড়িটি, এটি প্রধানত তৈরি করে মহেন্দ্রনাথ গায়েন প্রায় 210 বছর আগে। এটি মূলত ব্রিটিশ এবং ভারতীয় যে শিল্পের একটা বিশেষ মিল এর মধ্যে দেখা যায়। আপনি উপরে দেখলে উপরের দিয়ে অনেকগুলো গম্বুজ রয়েছে বাড়িটির, এবং এই নিচে যেই বড় বড় পিলারগুলো রয়েছে, গম্বুজগুলো কিন্তু তৈরি একদম ভিক্টোরিয়ান গথিক স্টাইলে, আর এই পিলারগুলো এগুলো কিন্তু ভারতীয় স্টাইলে তৈরি। তো ভারতীয় এবং ব্রিটিশ আর্ট কালচারের একটা দারুণ সংমিশ্রণ দেখতে পাবেন আপনারা এখানে। এই মহেন্দ্রনাথ গায়েন ছিলেন মূলত সেই সময়ের খুব বড় পাটের ব্যবসায়ী। পাটের ব্যবসা করেই এনাদের এই বিশাল প্রতিপত্তি, এবং মূলত এদের কারবারটা কিন্তু ব্রিটিশদের সাথেই হতো। সেই সময়ে কিন্তু পাটের ব্যবসার জন্য এই মহেন্দ্রনাথ গায়েনকে কিন্তু জুট লর্ড উপাধি দেওয়া হয়। এছাড়া সেই সময় মহেন্দ্রনাথ গায়েন বেঙ্গল চেম্বার অফ কমার্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
19 শতকে ধান্যকুড়িয়া ছিল বেশ কিছু ধনী জমিদার পরিবারের, যেমন গাইন, সাহু, বল্লভ, মণ্ডল এদের বাসস্থান। এই জমিদারেরা মূলত পাট, গুড়, চাল এবং অন্যান্য পণ্যের ব্যবসা করে বিপুল অর্থ উপার্জন করেছিলেন। নিজেদের সম্পদ এবং আভিজাত্য প্রদর্শনের জন্য তারা ইউরোপিয়ান স্থাপত্য শৈলীতে বিশাল বিশাল অট্টালিকা এবং প্রাসাদ নির্মাণ করেন। এই ভবনগুলি ইউরোপীয় দুর্গ, বিশেষত গথিক এবং ভিক্টোরিয়ান স্টাইলের ছাপ দেখা যায়। বড় বড় ফটক, বুরুজ, খিলান এবং অলঙ্কৃত বারান্দা এই ভবনগুলোর প্রধান বৈশিষ্ট্য। কি অসাধারণ স্থাপত্য শৈলী দেখুন! এই গাইন বাড়িতে কিন্তু এখনো শরিকিরা থাকে এবং এখানে দুর্গাপুজো অসাধারণ হয়। এই বাড়িটি হলো সাউদের বাড়ি। এই বাড়িটি বর্তমানে হোমস্টে তৈরি হয়েছে। গাইনদের বাড়ির মতোই সাউ এবং বল্লভদেরও নিজস্ব প্রাসাদ রয়েছে, যেখানে ইউরোপিয়ান স্থাপত্যের ছাপ দেখা যায়। এর মধ্যে সাউদের বাড়ি কিন্তু এখন হেরিটেজ তে হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই গাইন বাড়িতে কিন্তু প্রচুর সিনেমা শুটিং হয়। গুরুদত্তের সাহেব বিবি গোলাম, কৌশিক গাঙ্গুলির নগর কীর্তন এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত মায়াকুমারীর সিনেমা শুটিং এখানে হয়েছে। এছাড়া এখানে স্বয়ং উত্তম কুমার অভিনয় করে গেছে। এই 3টি বাড়িতেই কিন্তু প্রতি বছর দুর্গোৎসব পালন হয়। সাউ বাড়ির পরে আমি চলে এসেছিলাম বল্লভদের এই জমিদার বাড়িটি দেখার জন্য। এই 3টি জমিদার বাড়ির মধ্যে এটি আমার সব থেকে পছন্দের। কি অসাধারণ ইউরোপিয়ান স্টাইলে তৈরি বাড়িটি! ভিতরে কোনো সিনেমা শুটিং হচ্ছিল, তাই আমাকে ভিতরে ঢুকতে দিল না। বাইরে থেকেই আমি আপনাদের ভালো করে ঘুরে দেখাচ্ছি। এই বাড়ির উপরে দেখুন, এখনো 5 থেকে 6খানা পরী লাগানো আছে এবং সবকটি পরী এখনো সুন্দর কন্ডিশনে আছে। এই বাড়িগুলি সাধারণত 3 থেকে 4 মহলা বাড়ি হয়। এই বাড়িটি কিন্তু 3 মহলা বাড়ি। এখন রয়েছি বল্লভদের বাড়ির সামনে, বল্লভদের রাজপ্রাসাদ। এদের প্রধানত যেই শরিকির জন্য খুবই ফেমাস এরা, তিনি হচ্ছেন শ্যামাচরণ বল্লভ, যার নামে আজকে আমাদের কলকাতার শ্যামবাজার অঞ্চল শ্যামবাবুর বাজার। সেই শ্যামবাবুর বাজার হচ্ছে এই বল্লভ বাড়িরই এক পূর্বপুরুষ শ্যামচরণ বল্লভের নামে। বল্লভদের বাড়ির পরেই আমি চলে এসেছিলাম নবরত্ন রাস মন্দির দেখতে। এই রাস মন্দিরটি 9খানি চূড়া দিয়ে তৈরি এবং প্রতি রাস উৎসবে রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠান করা হয় এবং বিশাল ধুমধাম করে পুজো হয়। মহেন্দ্রনাথ গাইনের আমলেই এই রাস মন্দিরটি তৈরি হয়। নবরত্ন রাস মন্দির বলার কারণ এই মন্দিরের উপরে 9খানা চূড়া রয়েছে, একদম সাদা রং করা রয়েছে। আমার মনে হয় কিছুদিন আগেই এখানে পুজো হয়েছে, তাই জন্য এই সাদা রং করা রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে যা বললাম, এই গাইন পরিবারের সেই সময়ের কেউ বিষ্ণুপুর ঘুরতে গিয়েছিলেন এবং বিষ্ণুপুরের আদলেই এই মন্দিরটি কিন্তু পুরো তৈরি। মন্দিরের পিছনে কিন্তু একটা পুকুর আছে। শরতের নীল আকাশ এবং সাদা রঙের এই কন্ট্রাস্ট কি অসাধারণ একটা পোর্ট্রেটের সৃষ্টি করেছে, আপনারা খালি দেখুন। এইটি হচ্ছে সাউদের রাজবাড়ির মূল ফটো। এখান থেকে মিনিট 5 হেঁটে গেলে ভিতরের দিকে সাউদের জমিদার বাড়িটি আছে। এটি এখন ভয়ঙ্কর ধ্বংসস্তূপে পরিণত হয়ে রয়েছে, কিন্তু এখনো বাগানটা আছে। এই যে পাশের বাগানটা দেখছেন, এই আম বাগানটা অনেকটা এরিয়া জুড়ে এবং বাড়ির চারপাশে 3-4টে পুকুর রয়েছে। এখন বর্তমানে পরিচর্যার অভাবে এটি একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখনো আছে, ভালোই আছে এবং চারপাশে বাগানগুলো আছে এবং সামনের দিকে চলে গেলে এবং পিছনের দিকে চলে গেলে 2টো পুকুর আছে। গভর্নমেন্টের উচিত এগুলোকে, এই বাড়িগুলোকে হেরিটেজ ঘোষণা করে এগুলো পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা।
তাহলে বাংলার এই স্থাপত্যগুলো এবং বাঙালির গৌরবময় ইতিহাসগুলো কিছুটা থেকে যাবে। এই বাগান বাড়ি সাউদের ভিতরে ঢুকলাম না, কিন্তু এদিকে এখনো বাগানটা আছে, আম বাগান অনেক বড়, আর বাগানের পিছনেই রয়েছে পুকুর। এই ধান্যকুড়িয়া আমি দুলাল কাকুর সঙ্গে ঘুরেছিলাম আজকে সারাটা দিন। দুলাল কাকু আমার সঙ্গে ছিল। ভিডিওতে কাকুর ফোন নাম্বার দিয়ে দিলাম। কাকড়া মির্জা থেকে আপনারা কিন্তু কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারবেন। কাকু আপনাদের পুরো ধান্যকুড়িয়াটা ঘুরে দেখিয়ে দেবে। আচ্ছা কাকু, আপনার নাম বলুন। দুলাল মণ্ডল। আর আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 9985070969। এটা হচ্ছে ধান্যকুড়িয়া হাই স্কুল। মহেন্দ্রনাথ গাইনের আমলেই তৈরি হয়েছে এই স্কুলটি, এবং বলা হয় এই হাই স্কুলটি তৈরির সময় সেই সময় ছোটলাট যিনি ছিলেন তার ওয়াইফ নাকি এই স্কুলটি উদ্বোধনে এসেছিলেন। ফেরার পথে যেহেতু কচুয়াধাম পড়ে, তাই বাবা লোকনাথের এই পূর্ণ জন্মস্থান যাওয়ার পথে আমি ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। দেখুন ওই উপরে লেখা আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান। দর্শনার্থীরা এই নাট মন্দিরটিতে এসে বিশ্রাম করে। কচুয়াধামের উপর দিয়ে যেতে হয় এবং কচুয়াধামের উপর থেকে আসতে হয়। তো ফেরার পথে আমরা বাবা লোকনাথের কচুয়াধাম থেকে একটু ঘুরে যাচ্ছি, যতটা পাচ্ছি দেখাচ্ছি আপনাদের। এখন তো বন্ধ, 3টের সময় আবার খোলে। তো চারপাশটা একটু ঘুরে দেখি, দুপুরে তারপর আমরা বেরিয়ে যাব। চারপাশে প্রচুর দোকান। এখন 1:30-2 বাজে বলে এই দোকানগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু বাবার জন্মতিথিতে এইসব জায়গাগুলো ভক্ত সমাগমে ভরে যায়। শেষ ব্যাচ এখানে খেতে বসেছে খাবার। আপনারা যদি কচুয়াতে এসে বাবার পুষ্পান্ন গ্রহণ করতে চান তবে একটু সময় করে আসবেন, সকাল সকাল আসবেন। এখানে টিকিটটা কেটে ধান্যকুড়িয়াটা ঘুরে আসবেন। ফেরার সময় বাবার ভোগ খেয়ে বাড়ি ফিরতে পারবেন। সকালবেলা 9টা থেকে 12টা পর্যন্ত এখানে পুষ্পান্ন দেওয়া হয়, ভোগ বিতরণ হয়। এখন তো হয়ে গেছে খাওয়া দাওয়া, ভোগ বিতরণ হয়ে গেছে। প্রথমে সে টিকিট কাটতে হয় এখানে। এটি হচ্ছে বাবা মহাদেবের মন্দির। কথিত আছে বাবা লোকনাথ ছিলেন মহাদেবের একটি অঙ্গ, তাই লোকনাথের মাথায় জল ঢালার আগে মহাদেবকে পুজো দিতে হয়। এই মন্দিরটি হচ্ছে বাবার মাথায় জল ঢালার মন্দির, জল মন্দির এটি। আর এটি হচ্ছে জল মন্দির। বাবার জন্মতিথিতে বহু দর্শনার্থী এখানে এসে বাবার মাথায় জল ঢালে। এই ছোট্ট মেয়েটিকে দেখুন। তবে কচুয়াধাম থেকে ফেরার পথে আমি দুলাল কাকুকে বলেছিলাম, কাকু আপনাদের এখানে
যদি কিছু বিশেষ জিনিস থাকে তাহলে আমাকে দেখান। এই ধান্যকুড়িয়া এবং কচুয়াতে প্রচুর লোকজন আসে ঘুরতে, তারা জানে না, এরকম একটা কিছু আমাকে দেখান। আমার ভিডিও দেখে যদি কিছু লোক এখানে আসে তারা এই নতুন জায়গাটা দেখতে পাবে। তাই কাকু আমাকে নিয়ে গেল প্রায় 400 বছর পুরনো একটি কালী মন্দিরে, কাকড়া দ্বাদশ কালী মন্দিরে। এই জগদীন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন এই চক্রবর্তী বংশের, মানে যারা এই মন্দিরটি স্থাপন করেছে তাদের শেষ পুরুষ। মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গ দিয়ে তৈরি। এই মন্দিরটি যেহেতু 400 বছর পুরনো, তাই মনে করা হয় বাবা লোকনাথের জন্মের আগেকার মন্দির। এবার স্টেশনের দিকে ফিরছি। তবে স্টেশনের দিকে ফেরার সময় দুলাল কাকুকে বললাম আপনাদের স্থানীয় কিছু ঐতিহাসিক জিনিস থাকলে আমাদেরকে দেখান। তো দুলাল কাকু আমাকে একটা শিব মন্দিরে নিয়ে এলো। 12খানা জ্যোতির্লিঙ্গ দিয়ে এই শিব মন্দিরটি তৈরি। সবকটা জ্যোতির্লিঙ্গ আপনাদেরকে এক করে দেখাচ্ছি। তবে এই মন্দিরটি কিন্তু প্রায় 400 বছরের পুরনো মন্দির, লোকনাথের জন্মের আগের মন্দির এটি। কত অজানা জিনিস যে বাংলায় লুকিয়ে রয়েছে, বাংলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে, আমরা কিছুই জানি না। কচুয়াতে এলে বা ধান্যকুড়িয়াতে এলে অনেক লোকই এই মন্দিরটা দেখে যায় না, কিন্তু আমি রেকমেন্ড করব এই 400 বছরের পুরনো মন্দির আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। জয় বাবা। এটা হচ্ছে বুড়ো শিব, এটা হচ্ছে পিঙ্গলেশ্বর, কাকেশ্বর, শম্ভুনাথ, শিবনাথ, বাবা পঞ্চানন, বহু লোক হুগলিতে আসে, কচুয়া আসে, এই মন্দিরটা জানে না। আমি নিজেও জানতাম না। আমি কচুয়া ঘুরে গেছি আগে। এত বছর, 400 বছর পুরনো মন্দির। আচ্ছা আচ্ছা, আগে মানে রেস্টোরেশন করা হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, কারা বানিয়েছে মন্দির? আচ্ছা, হলধর চক্রবর্তী। কত কিছু বাংলার ইতিহাসে রয়েছে, কিছুই জানি না। আপনাদের কাছে বাংলার এক টুকরো গৌরবময় ইতিহাস তুলে ধরলাম। বাংলার ইতিহাস সম্পর্কে নতুন কিছু জানতে পারলে অবশ্যই আপনাদের চ্যানেল পায়ের তলায় সর্ষেটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।